গোল্ডেন মনিরের ২০০ প্লটের তদন্তে দুদক, রাজুক গৃহায়ণ কর্মকর্তাদের সংশ্লিষ্টতা নিয়ে অনুসন্ধান। বিদেশি মুদ্রা বিক্রির নামে প্রতারণা, ফাঁদে পড়ে সর্বশান্ত অসংখ্য মানুষ, এমন শতাধিক চক্রের সন্ধানে ডিবি। ভাস্কর্য বিতর্কে নজর রাখছেন প্রধানমন্ত্রী, ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিদ্বেষ ছড়ানোর চেষ্টার অভিযোগ। করোনার কারণে অর্থ বছরে ৪ মাসে আমদানি কমেছে ১৩ ভাগ, পোশাক রপ্তানিতেও ফের ধাক্কা। এবং আগামী ৫ বছরে বিশ্বে 5G সুবিধা পাবে ২৮০ কোটি গ্রাহক, মিলবে সায়েন্স ফিকশনারি বাস্তব রূপ। স্বাগত ১ ঘন্টা বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনাদের সাথে আছি আমি আতিফ আঞ্জুমান এবং আমি সাফাত বিন ফরিদ। জানাচ্ছিলাম প্রধান শিরোনামগুলো, যাচ্ছি মূল খবরে। রাজধানীর বিভিন্ন এলাকায় গোল্ডেন মনির কি করে ২০০ প্লট বরাদ্দ পেল তা খতিয়ে দেখছে দুর্নীতি দমন কমিশন দুদক। এ বিষয়ে রাজুক ও গৃহায়ণ অধিদপ্তরের কোন কোন কর্মকর্তা জড়িত তাও খতিয়ে দেখা হচ্ছে। কারো সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলেই অবৈধ সম্পদ, অর্থ পাচার বা ক্ষমতার অপব্যবহারের অভিযোগে মামলা করবে দুদক। রাজধানীতে একচিলতে জমির মালিক হওয়া অনেক নাগরিকের সারা জীবনের স্বপ্ন। সেখানে রাজধানী জুড়ে গোল্ডেন মনিরের নামে আছে ২০০ প্লট, যার অনেকগুলোই বিক্রি করেছেন তিনি। একটি প্লট বরাদ্দ পেতে মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ে থেকে অনুমোদন প্রয়োজন, কিন্তু এক ব্যক্তির নামে কি করে এতগুলো প্লট বরাদ্দ হলো তা নিয়ে বিস্মিত দুদকের অনুসন্ধান দল। এসব প্লট বরাদ্দে কি কি অনিয়ম ও দুর্নীতি হয়েছে তা খতিয়ে দেখতে রাজক, গৃহায়ণ ও গণপূর্ত অধিদপ্তরের নথিপত্র তলব করবে দুদক। এরই মধ্যে গণপূর্ত অধিদপ্তরের সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী প্রদীপ কুমার বসু ও রাজকের পরিচালক শেখ শাইনুল ইসলামকে তলব করা হয়েছে। এটা তো অনুসন্ধানকারী কর্মকর্তার বিষয়। অনুসন্ধানকারী কর্মকর্তা অনুসন্ধান করে যেভাবে কমিশনের সুপারিশ করবে, সেই সুপারিশের ভিত্তিতে কমিশন সিদ্ধান্ত করা। নানা সময়ে বেশ কিছু অনিয়ম ও দুর্নীতিতে অভিযুক্ত গোল্ডেন মনির, তাই সময় ও খাত অনুযায়ী অনুসন্ধান পরিচালনা করছে দুদক। সমস্ত প্রক্রিয়া শেষ করতে সময় লাগে বিধায় আমরা সকলের কাছে সেইভাবে উপস্থিত হইনি। তবে এই অপরাধগুলো আমাদের নিজস্ব প্রক্রিয়ায় চলমান রয়েছে এবং মামলা নিখুঁতভাবে পরিচালনা এবং দায়ের করার স্বার্থেই আমাদের সময়ের প্রয়োজন হয়। এরই মধ্যে গোল্ডেন মনিরের ৬৫০ কোটি টাকার অবৈধ সম্পদের খোঁজ পেয়েছে দুদক। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কম দামে বিদেশি মুদ্রা বিক্রি, প্রতারণার ফাঁদে ফেলে সর্বশান্ত করার শতাধিক চক্র সক্রিয় দেশজুড়ে। তাদের খপ্পরে পড়ে সর্বস্ব হারাচ্ছেন নানা শ্রেণী পেশার মানুষ। রাজধানীতে এক মাদ্রাসা শিক্ষক ইমামের প্রায় ৯ লাখ লুটে নেয়ার ঘটনায় ১০ জনের একটি চক্র গ্রেপ্তারের পর এসব তথ্য জানাচ্ছে ডিবি। রাজধানীর রামপুরার একটি মাদ্রাসা থেকে বের হওয়ার পর অপরিচিত ব্যক্তির সঙ্গে দেখা ইমাম সাহেবের। রিকশা চালক পরিচয় দেয়া ওই ব্যক্তি একটি সৌদি রিয়াল দেখিয়ে তা ভাঙিয়ে দেওয়ার অনুরোধ করেন। জোর অনুরোধের পর রিয়ালটি ভাঙিয়েও দেন তিনি। কিছুদিন পর আবারও ফোন দিয়ে রিকশা চালক পরিচয় দেওয়া সেই ব্যক্তি ইমাম সাহেবকে জানান সৌদি প্রবাসী এক ব্যক্তির ২০ লাখ টাকার মুদ্রা আছে তার কাছে, যা মাত্র ৫ লাখ টাকায় বিক্রি করতে চাইছে। লোভে পড়ে রাজি হয়ে মুদ্রাগুলো কিনে নেন ওই মাদ্রাসা শিক্ষক। কিছু দূর গেলেই ডিবি পরিচয়ে উঠিয়ে নেওয়া হয় তাকে। এরপর বিভিন্ন জায়গায় ঘুরিয়ে তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে তুলে নেওয়া হয় আরো ৪,৩০,০০০ টাকা। মোট তারা এই ৪,৩০,০০০ নিয়েছে, আর আগের প্রথম গ্রুপ নিয়েছে হলো ৫ লক্ষ, মোট ৯,৩০,০০০ টাকা। এভাবে তারা প্রতারণা করে এবং এক ধরনের ভয়ভীতি দেখে নিয়ে যায়। অভিযোগ পাওয়ার পর ২.৫ মাস তদন্ত শেষে এক চক্রের সন্ধান পায় ডিবি লালবাগ বিভাগ। যাত্রাবাড়িতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় চক্রের ১০ সদস্যকে।
ডিবি জানাচ্ছে চক্রটি দুই ভাগে ভাগ হয়ে কাজটি করে। প্রথমে আনিসুর রহমান বাবু রিকশা চালক সেজে মুদ্রা বিক্রি করিয়ে কমিশন দিয়ে সম্পর্ক তৈরি করে। পরে আবুল কালাম হেমায়েতকে দিয়ে জাল মুদ্রা বিক্রি করে। ক্রেতা মুদ্রা কিনে ফিরতে গেলেই ডিবি সেজে আটক করে মহসিন সেন্টু সুলতান। গাড়িতে উঠিয়ে বিভিন্ন জায়গায় ঘুরিয়ে টাকা লুটে নেয় শাহিন, জুয়েল, মোহাব্বত ও কাইয়ুম। এই গ্রুপের সদস্যদের নামে একাধিক মামলা রয়েছে। এরা যেটা করে, কোর্টে আমরা প্রেরণ করার পরেই দুদিন পরে জামিন নেয়। জামিন নিয়ে তারা আবার সেই পূর্ববর্তী অপরাধে ফেরত যায়। গোয়েন্দারা বলছেন সারা দেশে এমন শতাধিক চক্র সক্রিয়, যারা প্রতিদিনই কাউকে না কাউকে প্রতারণার জালে ফেলে টাকা হাতিয়ে নিচ্ছে। শতাধিক গ্রুপ রয়েছে যারা পুরো বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে কাজ করছে। প্রতিদিনই কোনো না কোনো মানুষ প্রতারিত হচ্ছে, কিন্তু শুধুমাত্র সচেতনতার অভাবে মানুষ এবং লোভের বশবর্তী হয়ে মানুষ এই প্রতারণার শিকার হচ্ছে। এমন প্রতারণা থেকে বাঁচতে কম দামে বিদেশি মুদ্রা কেনার প্রস্তাবে সাড়া না দেওয়ার পরামর্শ গোয়েন্দা পুলিশের। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে বিতর্কের বিষয়টি প্রধানমন্ত্রী নিজেই দেখছেন জানিয়ে ওবায়দুল কাদের বলছেন, এই ইস্যুতে সংঘাত চায় না সরকার। আর আগামী এক সপ্তাহের মধ্যে এ সমস্যার সুরাহা হবে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী। এদিকে ভাস্কর্য বিরোধীদের বিচার চেয়ে নানা কর্মসূচি পালন করছে নানা রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন। তারা বলছে এ প্রশ্নে ইসলামের অপব্যাখ্যা দিয়ে বিদ্বেষ ছড়ানোর চেষ্টা চলছে। বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণে বিরোধিতার জবাবে সারা দেশেই চলছে প্রতিবাদ কর্মসূচি। শনিবার বঙ্গবন্ধু এভিনিউতে প্রতিবাদ সমাবেশ করে আওয়ামী লীগের নানা অঙ্গ ও সহযোগী সংগঠন। এ সময় আসে ভাস্কর্য বিরোধীদের কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি। পরে রাজধানীর নানা এলাকায় প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু এভিনিউ থেকে শুরু হওয়া মশাল মিছিল। এর আগে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, ভাস্কর্য নিয়ে বিতর্কের বিষয়টি নিজেই দেখছেন প্রধানমন্ত্রী। বলেন, সরকার কোনো সংঘাতে যেতে চায় না। আর এ নিয়ে আলাপ আলোচনা এগিয়েছে জানিয়ে এক সপ্তাহের মধ্যে সংকটের সুরাহা হবে বলে জানান ধর্ম প্রতিমন্ত্রী। যে বিষয়টুকুর জন্য আপনারা উদ্বিগ্ন, সেটা সমাধান করার জন্য অবশ্যই ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা ব্যবস্থা নিচ্ছি। ইতিমধ্যে দেখেছেন আপনারা অনেকটা কিন্তু নিরসন হয়েছে। বাকি এক সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ সব সমাধান হবে বলে আমার বিশ্বাস। বিষয়টা হ্যান্ডেল করছেন প্রধানমন্ত্রী, যেভাবে তিনি করোনা মোকাবিলা করেছেন এবং সাহসিকতার সাথে প্রতিকূল অনেক পরিস্থিতি মোকাবিলা করে তিনি এখানে এসেছেন। কাজে তিনি জানেন কোন পরিস্থিতি কিভাবে মোকাবিলা করতে হবে। আমরা সরাসরি কারোর সাথে কোনো সংঘাতে যাব না। রাজনৈতিক সংগঠনের পাশাপাশি ভাস্কর্য বিরোধীদের ধৃষ্টতার প্রতিবাদে সড়কে নেমেছে সাংস্কৃতিক সংগঠনগুলো। কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন করে সম্মিলিত সাংস্কৃতিক জোট। বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে মন গড়া ব্যাখ্যা মুক্তিযুদ্ধের চেতনা ও সংস্কৃতির প্রতি চ্যালেঞ্জ বলে মনে করেন তারা। বলেন, জাতির জনকের ভাস্কর্য নিয়ে একটি ধর্মীয় সাম্প্রদায়িক গোষ্ঠী ইসলামের অপব্যাখ্যা করছে। যখন পুরো জাতি বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদযাপন করছে এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালনের প্রস্তুতি গ্রহণ করছে, সেই সময় যে মহান নেতার নেতৃত্বে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে, সে জাতিপিতা বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণে আপত্তি এবং ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য প্রদান কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয় এবং এটির উদ্দেশ্য যে রাজনৈতিক, এটি স্পষ্ট। এদিকে কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে কিশোরগঞ্জ, গাইবান্ধা, ঝিনাইদহ সহ দেশের নানা জেলায়। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর দোলাইরপাড়ে ভাস্কর্যের পরিবর্তে মুজিব মিনার নির্মাণের প্রস্তাব দিয়েছেন আলেমরা। শনিবার সকালে যাত্রাবাড়ি মাদ্রাসায় ভাস্কর্য নিয়ে বৈঠকে বসেন তারা। 4 ঘন্টারও বেশি সময় আলোচনা শেষে গণমাধ্যম কর্মীদের সামনে 5টি প্রস্তাব তুলে ধরা হয়। এতে ভাস্কর্যের পরিবর্তে আল্লাহর 99 নাম খচিত মুজিব মিনার নির্মাণের প্রস্তাব দেয়া হয়। এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণ ইস্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে চান আলেমরা। সভায় বিভিন্ন মামলায় গ্রেপ্তারকৃত আলেমদের নিঃশর্ত মুক্তি দিয়ে মামলা প্রত্যাহারের দাবিও জানানো হয়েছে। এদিকে কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভেঙে দেয়া ভাস্কর্যের সামনে ফাঁকা গুলি ছোড়া হয়েছে। স্থানীয়রা বলছেন, শনিবার সন্ধ্যায় 5 রাস্তা মোড়ে ভাস্কর্যটির সামনে এসে মাইক্রোবাস থেকে ফাঁকা গুলি ছোড়ে কয়েকজন।
তারপর দ্রুত পালিয়ে যায় সেখান থেকে। এ ঘটনায় শহর জুড়ে দেখা দেয় উত্তেজনা। রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন খুলনা বিভাগের অতিরিক্ত ডিআইজি AKM নাহিদুল ইসলাম। এর আগে শুক্রবার রাতে ভাস্কর্যটির কিছু অংশ ভেঙে দেয়া হয়। সকালে নির্মাণ শ্রমিকরা কাজে গিয়ে তা দেখতে পান। এর সিসিটিভি ফুটেজ নিয়েছে পুলিশ। এখন তা পর্যালোচনা করে দেখা হচ্ছে। চলছে জড়িতদের গ্রেপ্তারে অভিযান। এ ঘটনার প্রতিবাদে বঙ্গবন্ধুর ভাস্কর্যের পাদদেশে সমাবেশ করেছে নানা সংগঠন। 13 নভেম্বর কুষ্টিয়া পৌরসভার অর্থায়নে শুরু হয় ভাস্কর্য নির্মাণ। এর কাজ শেষ পর্যায়ে ছিল। বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপন নিয়ে আলেমদের বিতর্কে জড়ানো উচিত হয়নি বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। শনিবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় একথা বলেন তিনি। জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগবা আয়োজিত আলোচনা সভায় ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী ভাস্কর্য ও মূর্তি ইস্যুতে দেশের চলমান বিতর্ক নিয়ে আলেমদের অযথা বিতর্কে না জড়িয়ে গণতন্ত্রের আন্দোলনে আসার পরামর্শ দেন। তিনি বলেন, দেশে গণতন্ত্র নেই, দ্রব্যমূল্য কমছে না, অথচ কিছু টাকা পেয়ে সরকারের কথায় নাচছে একদল। ভাস্কর্যের বিরোধিতা না করে মাদ্রাসায় শিশু বলাৎকার নিয়ে সোচ্চার হতে আলেমদের প্রতি আহ্বান জানান জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেন, আলেমগণ শ্রদ্ধেয়, তাদের সব বিতর্কে জড়ানো উচিত না। মাদ্রাসায় কেন বলাৎকার হয়, কিভাবে তা বন্ধ করা যায়, তা নিয়ে আলেমদের ভূমিকা রাখা উচিত বলেও মন্তব্য করেন তিনি। আপনারা এইসব বিতর্কে যাবেন না, এতে ইসলামের ক্ষতি হয়। আলেমগণ, আপনাদের একটা বড় দায়িত্ব, আপনারা শ্রদ্ধেয় ব্যক্তি, আপনাদের নামে, মাদ্রাসার শিক্ষকের নামে, ইমামদের নামে যৌন নিপীড়ন বলাৎকারের প্রশ্ন কেন আসবে? বরঞ্চ মানবিক কারণে আপনাদেরকে এই ব্যাপারে উদ্যোগী হতে হবে। আজ স্বৈরাচার পতন দিবস। দেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে একটি স্মরণীয় দিন। 1990 সালের এই দিনে ছাত্র জনতার উত্তাল গণ আন্দোলনের মুখে পতন হয় সামরিক স্বৈরশাসক এরশাদ সরকারের। প্রায় এক দশকের ধারাবাহিক আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে দেশের মানুষ ফিরে পায় কাঙ্ক্ষিত গণতন্ত্র। 1982 সালে রাষ্ট্র ক্ষমতা দখল করে সামরিক শাসন জারি করেন হুসেইন মোহাম্মদ এরশাদ। তার স্বৈরশাসনের এক বছর যেতে না যেতেই 1983 সালের প্রথম দিকে স্বৈরাচার বিরোধী আন্দোলন শুরু করে যুব ও ছাত্র সমাজ। দীর্ঘ 8 বছরের ধারাবাহিক সংগ্রামে এরশাদের পতন ঘটাতে সফল হন তারা। এই আন্দোলনে ছাত্র, যুব, শ্রমিক এবং রাজনৈতিক দলের নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জীবন দেন। ব্যাপক নিপীড়নের শিকার হন রাজনৈতিক নেতা ও ছাত্র আন্দোলনের কর্মীরা। 1987 সালের 10 নভেম্বর হরতালের সময় বুকে পিঠে স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক লেখা নূর হোসেনকে গুলি করে হত্যা করে স্বৈরাচার সরকারের বাহিনী। নূর হোসেনের আত্মত্যাগে আরও বেগবান হয় এরশাদ বিরোধী আন্দোলন। 1990 সালের 10 অক্টোবর সচিবালয় ঘেরাও কর্মসূচিতে যোগ দেয় সর্বস্তরের জনতা। শেষ পর্যন্ত 6 ডিসেম্বর পদত্যাগ করতে বাধ্য হন এরশাদ। প্রথম ধাপে ভাসানচরে আসা রোহিঙ্গারা মিয়ানমারে ফিরে যাবার আগ পর্যন্ত সেখানেই থাকতে চান। সেই সাথে যত দ্রুত সম্ভব রোজগারমূলক কাজে যুক্ত হতে চান তারা। ভোরটা অন্য সাধারণ শীতের মতোই, কিন্তু ভাসানচরের এই অস্থায়ী বাসিন্দাদের কাছে এর আবেদনটাই ভিন্ন। নতুন ঠিকানায় প্রথম দিনের শুরু, হাজারো প্রশ্ন, হাজারো প্রত্যাশা, যেমনটা জানাচ্ছিলেন এই 4 সন্তানের বাবা মা। এটা তো একটু ভালো লাগছে আর কি, আরো যদি মনে করুন থাকি যাইলে তোর আলম পরিবার যদি হয় আরো ভালো লাগবো। সরকার বললে এখন শিক্ষা করাইবো, লেখাপড়া করাইবো, চৌরি করে যারা চৌরি দিব, যাতু জিয়াং করতে মানে হিয়াং করে নিরাপত্তা রাখি। রহিমের সঙ্গে একমত ভাসানচরে আসা বাকি রোহিঙ্গারাও। কক্সবাজার আশ্রয় শিবিরে ভাসানচর সম্পর্কে অনেকেই এখনো ভ্রান্ত ধারণা নিয়ে বসে আছে, জানালেন তারা। ওখানে নিয়ে যায়া মানে কষ্ট দেবে। এখানে তো আমরা অনেকে রোহিঙ্গারা বলতো এরকম কথা, আমরা তো মিটিংয়ে শুনেছি আমাদেরকে এখানে নিরাপত্তা দেবে। দ্বীপের মধ্যে আমরা উঠা দেখছি যে একদম পাকা রোড, এই পাকা ঘরবাড়ি। রোববার ভাসানচরের রোহিঙ্গাদের জন্য রেশন পদ্ধতি চালু করবে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন। শুধু তাই নয়, এখানে যারা থাকছেন তারা চাইলেই কক্সবাজার আশ্রয় শিবিরে গিয়ে দেখা করতে পারবেন তাদের পরিবারের অন্য সদস্যদের সঙ্গে। তাদের মালামাল তাদের কাছে পৌঁছে দিয়েছি। আমরা আশা করা যায় আজকে বা কালকের মধ্যে ফুড কার্ড দিয়ে দিব। আমাদের এনাফ খাদ্য আছে, আমরা প্যাকেজ করেছি, তাদেরকে আমরা আগামীকাল থেকে খাদ্য বিতরণ করব। তারা নিজেদের রান্না নিজেরা শুরু করবে। 13,000 একর আয়তনের এই দ্বীপে 1 লাখ রোহিঙ্গার আর্থসামাজিক উন্নয়নে নানা ব্যবস্থা করেছে সরকার।
আর সেই সুযোগ নিতে আগ্রহী রোহিঙ্গাদের প্রথম দলটি এখানে আসে শুক্রবার, যারা সংখ্যায় ১,৬৪২ জন। ক্ষেত কলা করতে চাই আর মাছটা চাই হাইতে চাই, এগুলা যদি সুযোগ সুবিধা যদি আমরা এই যদি সুযোগ সুবিধা দিয়ে দেয় আমরা অনেক খুশি হবে। ঘর ভালো, ঘর হলে ভাঙাচোরা ভালো ঘর। ভাষাজ্বরে রোহিঙ্গাদের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে পুলিশ, আনসার, নৌবাহিনী ও কোস্টগার্ড। এই আশ্রয় প্রকল্পে ১২০টি গুচ্ছগ্রাম বা ক্লাস্টার হাউস আছে, তার মধ্যে প্রথম দলটি থাকছে মাত্র ৪টিতে। রোহিঙ্গাদের এই দলটির খাদ্য, বাসস্থান, শিক্ষা এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হচ্ছে। তবে এখানকার মূল চ্যালেঞ্জ হবে এই দলটিকে আর্থসামাজিক উন্নয়নের সাথে যুক্ত করাটাই। নাফিজা দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ভাটাঞ্চল, নোয়াখালী। করোনা পরীক্ষার পিসিআর ল্যাব নেই এমন জেলাগুলোর মধ্যে প্রথম ধাপে 10 জেলায় শনিবার থেকে শুরু হয়েছে করোনার র্যাপিড অ্যান্টিজেন টেস্ট। দ্রুত সময়ে নমুনা পরীক্ষার ফল পেতে এই উদ্যোগ নিয়েছে সরকার। এরই মধ্যে এ কাজের সঙ্গে জড়িতদের প্রশিক্ষণ দিয়েছে আইইডিসিআর। আগে করোনা টেস্টের ব্যবস্থা না থাকায় ভোগান্তি পোহাতে হলেও অ্যান্টিজেন পরীক্ষা শুরু হওয়ায় খুশি সাধারণ মানুষ। মেহেরপুরে করোনা পরীক্ষার জন্য পিসিআর ল্যাব না থাকায় নমুনা সংগ্রহ করে তা কুষ্টিয়ায় পাঠাতো স্বাস্থ্য বিভাগ। শনিবার থেকে করোনা শনাক্তে 250 শয্যার জেনারেল হাসপাতালে শুরু হয়েছে অ্যান্টিজেন টেস্ট। প্রথম দিনে করোনা পরীক্ষার জন্য নির্দিষ্ট বুথে আসেন জ্বর, সর্দি, কাশি আক্রান্ত অনেকেই। প্রথম ধাপে 500 কিট সরবরাহ করা হয়েছে মেহেরপুরে। সর্দি, জ্বর, সর্দি, কাশি এই ধরনের রোগ নিয়ে যারা আসবে তাদেরকে আমরা এই পরীক্ষার আওতায় নিয়ে আসবো। যদি পজিটিভ হয় তাকে আমরা কনফার্ম হিসাবে চিহ্নিত করে সেবার আওতায় নিয়ে আসবো, চিকিৎসার আওতায় নিয়ে আসবো। আর যদি নেগেটিভ হয় তখন আমরা আরো কনফার্মেশন করার জন্য আরটিপিসিআর ল্যাবে পাঠাবো। গাইবান্ধা, মুন্সিগঞ্জ, পঞ্চগড়, মাদারীপুর, ব্রাহ্মণবাড়িয়া, যশোর, জয়পুরহাট ও পটুয়াখালীতেও শুরু হয়েছে অ্যান্টিজেন টেস্ট। এসব জেলায় আগে করোনা টেস্টের ব্যবস্থা না থাকায় ভোগান্তি পোহাতে হতো সাধারণ মানুষকে। অ্যান্টিজেন পরীক্ষা শুরু হওয়ায় কম সময়ে সহজেই করোনা সংক্রমণের বিষয়ে জানতে পারবেন তারা। যারা টেস্ট করছে তারা 1 সপ্তাহ 15 দিন ঘুরে রেজাল্ট নিয়েছে, আর আমরা সাথে সাথে রেজাল্ট পাইতে আছি। আর সেই বরিশাল, ঢাকা আমাদের পাঠানোর দরকার নাই, আমরা এখানেই বসে রিপোর্ট দিতে পারবো। সিলেটে এবছরের এপ্রিল থেকেই পিসিআর এর নমুনা পরীক্ষার ব্যবস্থা করা হয়। এর সাথে যুক্ত হলো অ্যান্টিজেন টেস্টও। ওসমানী মেডিকেল কলেজের তত্ত্বাবধানে এই টেস্ট করাবেন আইইডিসিআর থেকে প্রশিক্ষণপ্রাপ্ত প্যাথোলজিস্টরা। অ্যান্টিজেন টেস্টের আগে আমরা ট্রায়ালও করেছি, আমাদেরকে কিছু টেস্ট কিট দেওয়া হয়েছিল এবং তার আলোকে আজকে থেকে শুরু হচ্ছে সেখানে। এবং আমরা বিশ্ববিদ্যালয়ে বিকালেই আমরা 500 কিট পেয়েছি, আর কি টেস্ট কিট পেয়েছি। মাত্র 100 টাকা দিয়ে অ্যান্টিজেন টেস্ট করানো যাবে নির্ধারিত হাসপাতালে। 20 থেকে 30 মিনিটের মধ্যে মিলবে করোনার ফল। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 12 ডিসেম্বর থেকে শুরু হচ্ছে হামরুবেলার টিকা দেয়া। করোনার কারণে স্কুল বন্ধ থাকায় এবার 9 মাস থেকে 10 বছরের নিচে শিশুদের এই টিকা দেয়া হবে পাড়া মহল্লায়। শনিবার থেকে এই কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও স্বাস্থ্য সহকারীদের আন্দোলনের কারণে তা সম্ভব হয়নি। স্বাস্থ্য অধিদপ্তরের আশা এবার তারা টিকাদানে অংশ নেবেন। ভাইরাসজনিত রোগ হাম, শিশুরাই এতে আক্রান্ত হয় বেশি। জ্বর, গা ব্যথা, চোখ মুখ ফুলে ওঠা ও র্যাশের মধ্য দিয়ে প্রকাশ পায় এর লক্ষণ। উপসর্গের দিক থেকে রুবেলাও তাই। তবে গর্ভবতীর রুবেলা হলে গর্ভপাত বা অসুস্থ শিশুর জন্ম হতে পারে। 2014 সালের পর দেশে বাড়তে থাকে হামরুবেলার প্রকোপ। সে বছর থেকেই একসঙ্গে রোগ দুটির টিকা MR দেয়া হচ্ছে। এবছর 5 ডিসেম্বর শুরু হওয়ার কথা থাকলেও স্বাস্থ্য সহকারীদের আন্দোলনে তা শুরু হচ্ছে 12 ডিসেম্বর। 3 সপ্তাহের বদলে কর্মসূচি চলবে 6 সপ্তাহ। মধ্যে 2014 পরে যেটা দেখা গেছে যে আমাদের মাঝে মাঝে হামের প্রাদুর্ভাব দেখা দিচ্ছে, সেটা থেকেও আমরা মুক্ত হতে চাই। এই শিশুদেরকে যদি হাম এবং রুবেলার রোগ থেকে মুক্ত করতে পারি তাহলে আমাদের দেশের শিশু মৃত্যুর হারটা কমবে। হাম ও রুবেলা নির্মূলে সারা দেশে 9 থেকে 10 বছরের নিচে প্রায় 3,40,00,000 শিশুকে দেয়া হবে MR টিকা। স্কুল বন্ধ থাকায় পাড়া মহল্লায় চলবে এই কর্মসূচি। আন্দোলন চললেও স্বাস্থ্য সহকারীরা টিকাদানে অংশ নেবে বলে আশা স্বাস্থ্য অধিদপ্তরের। যারা টিকা গ্রহণ করতে আসবে তাদের যেমন মাস্ক পরে আসতে হবে, এটা যেমন তাদের মাদের মাস্ক পরে আসতে হবে। আর যে জিনিসটা আছে আমার কর্মীদের আমরা স্যানিটাইজার এবং মাস্ক দেবো যাতে তারাও মুক্ত থাকে। আমরা ওয়ার্ড ভিত্তিক যে আমাদের টিকা কেন্দ্র, নির্দিষ্ট টিকা কেন্দ্র ছাড়াও অতিরিক্ত 2টা
টিকা কেন্দ্র করব, যাতে একটা ওয়ার্ডকে আমরা যে সংখ্যায় শিশু আছে এদেরকে 3 ভাগ করতে পারি। 3 ভাগ করে 2 সপ্তাহ ওখানে ক্যাম্পেইন করব। এই 2 সপ্তাহ পরে আমরা 2 নম্বর ওয়ার্ডে চলে যাব এবং তারপরে 3 নম্বর ওয়ার্ড, এইভাবে আমাদের 6 সপ্তাহ ব্যাপী চলবে। শিশুদের সংক্রামক রোগজনিত মৃত্যু ও পঙ্গুত্বের হার কমাতে 1979 সাল থেকে হাম আর 2012 সাল থেকে দেয়া হচ্ছে রুবেলার টিকা। 2023 সালের মধ্যে দেশ থেকে হাম রুবেলা দূর করতে চায় সরকার। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বগুড়ার অনুমোদনহীন অনেক ক্লিনিকে সেবা দিচ্ছেন রেজিস্ট্রার্ড চিকিৎসকরা। তাদের উপর ভরসা করে সেবা নিতে গিয়ে ভোগান্তিতে পড়ছেন রোগীরা। সচেতন নাগরিকদের মতে চিকিৎসকরা অনুমোদিত ক্লিনিকে সেবা না দিলে এমনিতেই বন্ধ হয়ে যাবে এসব প্রতিষ্ঠান। তবে চিকিৎসকরা বলছেন প্রতিষ্ঠানের লাইসেন্স যাচাই করার কাজ প্রশাসনের। বগুড়ার সোনার মদিনা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার প্রশাসনের নজর এড়িয়ে মাত্র 12 দিন পরিচালিত হয় ক্লিনিকটি। এই 12 দিনে 17টি অস্ত্রোপচার করে তারা। বগুড়ায় এমন আরও অন্তত 150 অনুমোদনহীন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার রমরমা ব্যবসা করছে। এসব অবৈধ ক্লিনিকে সেবা দিচ্ছেন রেজিস্টার্ড চিকিৎসকেরা। ওই ক্লিনিকটার নিবন্ধন নাই বা কাগজপাতে নাই, সমস্যা আছে, এটা কিন্তু আসলে এই দিক থেকে আমরা প্রতারিত। যেহেতু ভালো ভালো ডাক্তার সেখানে বসছে, আমরা কি করি সেখানে গিয়ে অনেকভাবেই প্রতারিত হই। সচেতন নাগরিকরা বলছেন চিকিৎসকরা অবৈধ প্রতিষ্ঠান বর্জন করলে এমনিতেই বন্ধ হয়ে যাবে এসব। তবে ক্লিনিকের লাইসেন্স দেখে সেবা দেওয়া কঠিন বলছেন চিকিৎসকরা। তাদের দাবি অবৈধ ক্লিনিক চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া প্রশাসনের কাজ। সম্মানিত ডাক্তার মহোদয়গণ আছেন, আমার মনে হয় যে তারা যদি না যান এই ব্যাপারে একটা সিদ্ধান্ত নেন, তাহলে আমাদের সমাজেরও উপকার হয়, মানুষ উপকৃত হবে। যে যে ক্লিনিকগুলো রেজিস্টার্ড বা অনুমোদিত, সেখানে যদি একটি বড় চিহ্ন লিখে দেওয়া হতো যে অনুমোদিত, আর যদি কিছু যেগুলো অনুমোদনের জন্য দরখাস্ত করেছে সেটাতে লিখে রাখতো যে প্রক্রিয়াধীন, তাহলে আমরা বুঝবো যে আমরা শুধুমাত্র অনুমোদিততে যেতে পারবো। 2 মাসে অভিযানে 2টি প্রতিষ্ঠান সিলগালা ও 3টিকে জরিমানা করা হয়। অবৈধ প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলছে সিভিল সার্জন অফিস। কিছু কিছু অনুমোদনহীন, মানহীন এবং সম্পূর্ণভাবে নাম সর্বস্ব কিছু ক্লিনিক এবং তার সঙ্গে ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে ব্যবস্থা নেবার জন্য আমরা মাননীয় ডিসি মহোদয় এবং পুলিশ প্রশাসনের কাছ থেকে সাহায্য চেয়েছি। বগুড়ায় অনুমোদিত ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের সংখ্যা 262। আমিরুল লতিফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। করোনার কারণে ধারাবাহিকভাবে কমছে পণ্যের আমদানি। চলতি অর্থবছরের 4 মাসেই আমদানি কমেছে প্রায় 13 ভাগ। অভ্যন্তরীণ বিনিয়োগ ও চাহিদা কমে যাওয়াই এর কারণ বলে মনে করছেন অর্থনীতিবিদরা। তারা বলছেন এ অবস্থা দীর্ঘায়িত হলে অর্থনীতিতে এর ক্ষতিকর প্রভাব আরও বাড়বে। তাই সংকট মোকাবিলায় প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নের পাশাপাশি গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব দেওয়ার পরামর্শ তাদের। দ্বিতীয় দফায় করোনার প্রভাব বাড়তে শুরু করেছে ইউরোপ, আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন দেশে। এ অবস্থায় বিশ্ব বাণিজ্যে স্থবিরতা তৈরি হয়, পণ্য আমদানিতেও জটিলতা তৈরি হয়েছে। তাই দেশে কমেছে মূলধনী যন্ত্র, শিল্পের কাঁচামাল সহ বিভিন্ন পণ্যের আমদানি। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে জুলাই থেকে অক্টোবর এই 4 মাসে মোট আমদানির পরিমাণ দাঁড়িয়েছে $1578 কোটি, যা গত বছরের চেয়ে 13% কম। দেশের রপ্তানি খাতের প্রধান পণ্য তৈরির পোশাকের মূল কাঁচামাল তুলার আমদানিও কমেছে 24 ভাগের বেশি। ফলে এর নেতিবাচক প্রভাব পড়েছে রপ্তানি আয়েও। একটা অস্পষ্টতা রয়ে গেছে, কখন কোভিড থেকে বের হয়ে আসবে, কখন অর্থনীতি ঘুরে দাঁড়াবে, সেটা কোনো নিশ্চয়তা নাই। সেই কারণে এই জায়গাটাতে এই অনিশ্চয়তা বিরাজ করার কারণে বিনিয়োগে ব্যাপক ধস নেমেছে এবং সেটা কিন্তু আমরা দেখছি আমদানিতে প্রতিফলিত হয়েছে। আমাদের রপ্তানি ক্ষেত্রে কিছুটা এখনই এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন, অন্যান্যরা বস্ত্র খাত ছাড়াও, মানে পোশাক খাত ছাড়াও অন্যদিকে ডাইভার্সিফাই করতে হবে আমাদের খাতটাকে, অন্যান্য পণ্য। আর সব শেষে হলো দেশে কর্মসংস্থান, আমাদের গ্রামীণ অর্থনৈতিক পুনর্জাগরণ করতে হবে। এদিকে ব্যবসায়ীরা বলছেন রপ্তানি আদেশ কম থাকার কারণেও আমদানি কমেছে। করোনার দ্বিতীয় ধাপ সামাল দিতে তাই সরকারি সহযোগিতা অব্যাহত রাখার দাবি তাদের। উত্তরণের জন্য আমরা যেমন চেষ্টা করছি, বাইরেও নিশ্চয়ই চেষ্টা করছে। সেখানে সারা বিশ্বেই কিন্তু একই অবস্থা চলছে। এখানে বিভিন্নভাবে সরকার আমাদেরকে যে সহযোগিতাগুলি করছে, আমাদের ধারণা এই সহযোগিতাগুলি আমাদেরকে আরও বাড়িয়ে দিতে হবে।
চলতি অর্থ বছরের প্রথম 4 মাসে আমদানি ব্যয় কমেছে $236 কোটি। এর ফলে বাণিজ্য ঘাটতি $336 কোটি 60 লাখ ডলারে নেমে এসেছে। গত বছরের একই সময়ে এই ঘাটতি ছিল $572 কোটি 90 লাখ ডলার। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনার প্রথম ধাপের ধাক্কা কাটিয়ে না উঠতেই পোশাক রপ্তানিতে দ্বিতীয় ধাক্কা। অর্থবছরের প্রথম 5 মাসেও নেতিবাচক প্রবৃদ্ধি তৈরি পোশাক খাতে। আবারও ঘুরে দাঁড়াতে সরকারের কাছে নীতি সহায়তা চান রপ্তানিকারকরা। বিশেষজ্ঞরা বলছেন, এ চ্যালেঞ্জ মোকাবেলায় বাড়াতে হবে কূটনৈতিক তৎপরতা। করোনার প্রথম ধাক্কা সামাল দিয়ে কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিল পোশাক খাতের উদ্যোক্তারা। এর মধ্যেই ইউরোপ ও আমেরিকায় করোনা ভাইরাস সংক্রমণের যে দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে, তার প্রভাব দেশের পোশাক খাতে পড়তে শুরু করেছে। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির তথ্য বলছে, চলতি অর্থ বছরের জুলাই থেকে নভেম্বর সময়ে পোশাক রপ্তানি হয়েছে $1289 কোটি। এ আয় গত বছরের একই সময়ের চেয়ে প্রায় 1.5% কম। করোনার টিকা চলে আসলে সামনের দিনগুলোতে আবারও ঘুরে দাঁড়ানোর আশা করছেন পোশাক রপ্তানিকারকরা। বিজনেস যে আগের অবস্থান, এক্সপোর্টটা বেড়ে যাওয়ার যে অবস্থান, সেই অবস্থানটা আমার কাছে মনে হচ্ছে যে এই বছর হয়তো নাও হতে পারে। তো আশা করতেছি যদি কাস্টমাররা ব্যাক করে যায়, ভ্যাকসিনটা যদি চলে আসে, তাহলে হয়তো বিজনেসটা বেড়ে যাবে, আমাদের এক্সপোর্টটা বেড়ে যাবে। নতুন বাজারে কিন্তু আজকে প্রায় 16-17% আমরা রপ্তানি করি। সেই জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দেই এবং আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী আমাদের আশ্রয়স্থল, উনি আমাদের এগুলো মোকাবেলা করার জন্য সবসময় সহায়তা করে এসেছেন এবং ভবিষ্যতেও সহায়তা করবেন। বিদেশি ক্রেতারা এখন অতি প্রয়োজনীয় পোশাক কিনছেন। সে কারণে গত 4 মাসে মোট পণ্য রপ্তানির 45% এসেছে নিট পোশাক রপ্তানি থেকে। ওভেন পণ্যে এখন নেতিবাচক প্রবৃদ্ধি। সংকট কাটাতে বিদেশি ব্র্যান্ডগুলোকে রপ্তানি আদেশ বাড়ানোর আহ্বান বিশ্লেষকদের। আমাদের অ্যাসোসিয়েশনগুলো এবং সরকারের উচিত হবে মেজর যে সমস্ত দেশগুলো আমাদের পণ্য নেয় এবং মেজর যে সমস্ত ব্র্যান্ড বায়ার পণ্য নিয়ে থাকে, তাদের সাথে যোগাযোগ অব্যাহত রাখা, যাতে তারা আমাদের দেশ থেকে অর্ডার বাড়িয়ে দেন এবং প্রচলিত অপ্রচলিত পণ্যের অর্ডার যাতে আগামীতে আমাদের দেশে তারা আরও বেশি করে দেন, সেই লক্ষ্যে আসলে আমাদের কূটনৈতিক তৎপরতা অব্যাহত রাখা দরকার। রপ্তানি বাড়াতে বড় এবং নতুন বাজারের সাথে যোগাযোগ অব্যাহত রাখার পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। পাশাপাশি চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন পরিকল্পনা হাতে নেয়ার পরামর্শ তাদের। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নতুন সামুদ্রিক মৎস্য আইনের কিছু ধারা নিয়ে বাণিজ্যিক ট্রলারের মালিক ও ক্যাপ্টেনদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। ক্ষুব্ধ ক্যাপ্টেনরা মাছ ধরা বন্ধ রেখে সাগর থেকে তীরে ফিরে আসতে শুরু করেছেন। ফলে বাণিজ্যিক জাহাজে সামুদ্রিক মাছ ধরা বন্ধ হয়ে যাচ্ছে। এতে ট্রলার মালিকদের মাসে অন্তত 200 কোটি টাকা হাতছাড়া হওয়ার পাশাপাশি দেশের বাজারে সামুদ্রিক মাছের সংকটের শঙ্কা দেখা দিয়েছে। 174টি বাণিজ্যিক ট্রলার বঙ্গোপসাগরে এখন মাছ ধরছে। ডিম ছাড়ার সুযোগ সহ সরকারের নানা বিধিনিষেধ ও খারাপ আবহাওয়ার জন্য এমনিতেই বছরে অন্তত 5 মাস মাছ ধরা বন্ধ থাকে। পুরনো অধ্যাদেশে মৎস্য অধিদপ্তরের পরিচালকের অনুমতি নিয়ে 20 দিনের জন্য সাগরে যায় জাহাজগুলো। কোনো কারণে তার আগেই ফিরে আসলে আবারও নতুন করে অনুমতি নিতে হয়। কিন্তু নতুন আইনে যান্ত্রিক ত্রুটি বা অন্য কোনো কারণে ট্রলারকে ফেরত আসতে বাধ্য হলে মেয়াদ শেষ হওয়ার আগে এখন আর সাগর যাত্রার অনুমোদন মিলবে না। এছাড়া পরিদর্শকরা যে কোনো সময় তল্লাশি করে অনিয়ম ধরা পড়লে ক্যাপ্টেনদের 2 বছরের জেল এবং 25 লাখ টাকা পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে। আমরা ওখানে চাকরি করি বিদায় কোম্পানিতে যেতে হয় রুলসকে ভায়োলেট করে, কিন্তু এখন এটাকে অর্থদণ্ড, জেল, জরিমানা এগুলার আওতায় নিয়ে আসছে। 10 লক্ষ টাকা থেকে 25 লক্ষ পর্যন্ত জরিমানার বিধান রাখছে। এগুলো তো মানা সম্ভব না। একটা কমিটি তারা করেন, সেই কমিটিতে আমাদেরকে রাখা হয়, স্টেক হোল্ডার রাখা হয় এবং ম্যারিটাইম বিশেষজ্ঞদের রাখা হয়। এই মর্মে আমরা গভর্নমেন্টকে আবেদন করব। ব্যবসায়ীরা জানান, নতুন আইন অনুযায়ী জাহাজের মালিকানা পরিবর্তন করা যাবে না। এছাড়া লাইসেন্স নবায়নে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তার অস্বীকৃতি জানানোর সুযোগ আছে এবং একই সাথে দ্বিগুণ ফি আদায়ের বিধান রাখা হয়েছে। এতে দুর্নীতির সুযোগ আছে। কিছু কিছু ধারা আছে যেগুলি ব্যবসায়ী বান্ধব না এবং ব্যবসায়ীর সাথে সাংঘর্ষিক, ব্যবসায়ীদের সাথে এই আইন থাকলে আসলে ব্যবসা করা যাবে না, এগুলি যদি অ্যামেন্ডমেন্ট করা না হয়।
তারা জানান এই খাতে ব্যবসায়ীদের 4,000 কোটি টাকা বিনিয়োগ আছে। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে 8,000 মানুষ নির্ভরশীল। এসব বিবেচনায় মৎস্য আহরণে সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করার দাবি ব্যবসায়ীদের। একই সঙ্গে তারা সাগরে মাছ ধরার সাথে জড়িত সকল পক্ষের সাথে আলোচনা করে মৎস্য আইনের সংশোধনের প্রস্তাব দেন। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নাব্যতা সংকটে লক্ষ্মীপুর ভোলা রুটে নৌ চলাচল ব্যাহত হচ্ছে। প্রতিদিন ঘন্টার পর ঘন্টা মেঘনার ডুবোচরে আটকে থাকতে হচ্ছে ফেরি ও লঞ্চ যাত্রীদের। কেবল জোয়ার ভাটার দিকে তাকিয়েই ফেরি ও লঞ্চ ছাড়তে হয়। তবে দ্রুত নাব্যতা সংকট নিরসনের চেষ্টা চলছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিসি। লক্ষ্মীপুর ভোলা নৌপথ দিয়ে প্রতিদিন যাতায়াত করে দক্ষিণাঞ্চলের 21 জেলার মানুষ। মজু চৌধুরী হাটের লঞ্চ ঘাট থেকে ছেড়ে যায় কলমিলতা, কাবেরী ও কিষানী নামে 3টি ফেরি। এছাড়া এই ঘাট থেকে হাজারো যাত্রী নিয়ে প্রতিদিন ছেড়ে যাচ্ছে 8-10টি লঞ্চ। এই ঘাটের 1 কিলোমিটার দূরে রহমতখালী চ্যানেলে জেগে উঠেছে বিশাল ডুবোচর। বিভিন্ন জায়গায় প্রায়ই এমন ডুবোচর জেগে ওঠায় ভাটার সময় পানি কমে গেলে আটকে থাকে ফেরি ও লঞ্চ। এরপর অপেক্ষা করতে হয় জোয়ারের সময় পর্যন্ত। ফেরি দিয়ে বাজ্যা পরে আবার জোয়ার ভাটায় চলে, ডেজার আইন না, ডেজার বসে রাখছে, বালু টালু কাটে না। সঠিক সময়ে ফেরি চলাচল করতে না পারায় দিনের পর দিন আটকা পড়ে থাকে পণ্যবাহী ট্রাক সহ যানবাহন। এতে নষ্ট হচ্ছে কাঁচামাল ও বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী। এখন 2 বছরের বাজে দিয়ে মনে করেন 8-9 ঘন্টা বা সারাদিনও কাটে গেলে। সিরিয়াল দেওয়ার পরও 3 দিন 4 দিন 5 দিন সময় লাগে। এখানে থাকায় সমস্যা, খাওয়ায় সমস্যা। বিআইডব্লিউটি কর্তৃক পর্যাপ্ত যদি ড্রেজিংয়ের ব্যবস্থাটা করা হয় তাহলে নাব্যতা সংকট থাকে না এবং আমরা উপকৃত হই এবং যাত্রীদের এখানে কোনো কষ্ট থাকে না। মানে একটা গাড়ি আসলে ঘন্টা পর ঘন্টা এখানে বসে থাকে। আমাদের ফেরি আছে কিন্তু ফেরি আমরা ছাড়তে পারি না। তবে নাব্যতা সংকট নিরসনে দ্রুত খনন কাজ শুরু হবে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিসির চেয়ারম্যান। এখানে আমাদের ফেরি আসে, এখান থেকে লঞ্চ চলে। এখানে এটাকে আরও কতটুকু আধুনিকায়ন করা যায় সেটার জন্যই আমরা চেষ্টা করছি। এটা আমরা ডেভেলপ করতে পারবো। আর এখানে আরও যে সুবিধা বা ড্রেজিং সবসময় চালু থাকবে। 2006 সালের এপ্রিলে লক্ষ্মীপুর সদর উপজেলায় মজু চৌধুরীর হাট লঞ্চ ঘাট চালু করে সরকার। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ময়মনসিংহের হালুয়াঘাটে 15 বছর ধরেই অকার্যকর 4টি সেতু। সংযোগ সড়ক না থাকায় মানুষের কোনো কাজেই আসছে না সেতুগুলো। ভোগান্তিতে রয়েছে কয়েক হাজার মানুষ। অপরিকল্পিতভাবে সেতুগুলো নির্মাণ করায় ক্ষোভ জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য। 2004-05 অর্থবছরে হালুয়াঘাট উপজেলার শিবধরা বিল ও ধলিকুড়ি বিলের মাঝে তৈরি করা হয় 4টি সেতু। একটির দৈর্ঘ্য প্রায় 63 ফুট, বাকি 3টির প্রতিটি 45 ফুট লম্বা। সেতুগুলোর সাথে নেই কোনো সংযোগ সড়ক, এজন্য কোনো ব্যবহারও নেই। ইউএসএআইডি ও ওয়ার্ল্ড ভিশনের অর্থায়নে সেতুগুলো নির্মাণ হয়েছে। তবে এগুলো রক্ষণাবেক্ষণ এবং রাস্তা নির্মাণ করার কথা ছিল ইউনিয়ন পরিষদের। বন্যার সময় রাস্তা তলায় যায়, আর ব্রিজের সাইডেও মাটি তেমন থাকে না, তো ব্রিজে উঠাও সমস্যা হয়। রাস্তা আরো উঁচুর দরকার, উঁচু হলে এই ব্রিজ মানে মানুষের কাজে আইবে। মাটি নাই, মানুষের চলাচল করা অনেক কষ্ট। তবে এতদিনেও সংযোগ সড়ক নির্মাণ না করায় এলাকার মানুষ কোনো সুবিধা পাচ্ছে না বলে জানিয়েছেন ওয়ার্ল্ড ভিশনের এই কর্মকর্তা। কিছু ব্রিজ কালভার্ট ওখানে ভালো অবস্থায় নেই, লোকজনের বেশ কিছু সমস্যা হচ্ছে। তবে এটা দুঃখজনক। তবে আমাদের বিশ্বাস যে এলাকার জনগণ এবং সবার সম্মিলিত প্রচেষ্টায় সেই কাজগুলোর দেখভাল হবে। বিকল্প বরাদ্দের সংযোগ সড়ক করে সেতুগুলোকে ব্যবহারের উপযোগী করা হবে জানিয়েছেন সংসদ সদস্য। অন্যান্য জনগুরুত্বপূর্ণ রাস্তাগুলোর সাথে এটাকে যদি মিনিমাইজ করে বা অন্যান্য বরাদ্দ থেকে যতটা দ্রুত সম্ভব যদি রাস্তা আমরা দিক দিয়ে বানাইতে পারি তাহলে হয়তো বা কিছুটা হলেও কাজে দিতে পারে। আমরা সেই চেষ্টায় আছি। সর্বোচ্চ 2 কিলোমিটার সড়ক তৈরি করলেই পূর্ব নড়াইল থেকে কাওয়ালিজান গ্রাম এবং আশপাশের 5 থেকে 6 গ্রামের কয়েক হাজার মানুষ সেতুগুলো ব্যবহারের সুবিধা পাবে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। প্রেমের সম্পর্ক থেকে সন্তান, কিন্তু বিয়েতে রাজি হচ্ছিল না ছেলে। মেয়েটির ধর্ষণ মামলায় জেলে যেতে হয় ছেলেটিকে। দুই পরিবারের সম্মতিতে সমাধান এলো 8 বছর পর। আদালতের নির্দেশে বিয়ের আয়োজন হলো রাজশাহী কেন্দ্রীয় কারাগারের ফটকে। 2012 সালে ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ড হয় দিলীপের। সাজা খাটছিলেন রাজশাহী কেন্দ্রীয় কারাগারে। এর মধ্যেই শনিবার বিশেষ একদিন এলো এই কয়েদির জীবনে। কারাফটকে বিয়ের আয়োজন হলো দিলীপের। পাত্রী আর কেউ নন, যার অভিযোগে সাজা ভোগ তিনিই। পাত্রপাত্রী সম্পর্কে খালাতো ভাই বোন।
মন দেয়া নেয়া থেকে সম্পর্ক বাড়ে তাদের। এক পর্যায়ে গর্ভে সন্তান আসে 14 বছরের মেয়েটির, কিন্তু তাকে বিয়ে করতে রাজি হননি দিলীপ। পরে 2011 সালের 25 অক্টোবর গোদাগাড়ি থানায় ধর্ষণ মামলা হয়। এর মধ্যে পুত্র সন্তান কোলে আসে মেয়েটির। অন্যদিকে ধর্ষণ মামলায় জেলে যেতে হয় দিলীপকে। তবে চলতি বছর সমঝোতা হয় দুই পরিবারের মধ্যে। অবশেষে উচ্চ আদালতের নির্দেশে আয়োজন হয় বিয়ের। আমরা মহামান্য হাইকোর্ট থেকে একটা অর্ডার পেয়েছি, তাদের একটা বিয়ের অ্যারেঞ্জমেন্ট করা। দুই পক্ষের অভিভাবক সহ সবাই, কনে সহ সবাই এসেছিল। যাবতীয় রীতিনীতি মেনে এই বিয়ের অ্যারেঞ্জমেন্টটা করিয়েছে। জনপ্রতিনিধি, দুই পরিবারের সদস্য সহ 14 জন উপস্থিত ছিলেন বিয়েতে। বাবা মায়ের বিয়ে প্রত্যক্ষ করে তাদের 8 বছর বয়সী ছেলেও। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বিশ্বে করোনায় একদিনে আরও 10,000 মানুষের মৃত্যু হয়েছে, শনাক্ত 6,20,000-এর বেশি। বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা ছাড়ালো 6,68,00,000, আর এ পর্যন্ত প্রাণহানি 15,33,000-এর বেশি। বসতে রাজি হয়েছেন আন্দোলনকারী কৃষকেরা। কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তমার ও রেলমন্ত্রী পীয়ূষ গোয়ালের নেতৃত্বে 4 ঘণ্টার বৈঠকে কৃষকদের লিখিত প্রস্তাব দেওয়া হয়। সেখানে সরকার কৃষি আইন সংশোধনে প্রস্তুত বলে জানা গেছে, যদিও কৃষকদের দাবি আইন বাতিলের। কৃষিমন্ত্রী তমার জানান, কৃষকদের উদ্বেগ নিরসনে কাজ করছে সরকার। বয়স্ক ও শিশুদের বাড়িতে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। চলতি সপ্তাহে এটি 3য় বৈঠক। কৃষকদের সঙ্গে আলোচনা শুরুর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উচ্চ পর্যায়ে বৈঠক করেন। এতে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং কৃষিমন্ত্রী তমার। নিজেদের উদ্ভাবিত করোনা টিকা কোভ্যাক্সিনের 2 ডোজ নেয়ার পর কার্যকর বলে দাবি করেছে ভারত বায়োটেক। হরিয়ানা রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী অনিল ভিজ প্রথম ডোজ টিকা নিয়ে করোনা আক্রান্ত হলে এক বিবৃতিতে এ তথ্য দিয়েছে হায়দ্রাবাদ ভিত্তিক ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানটি। তারা জানায় 28 দিনে কোভ্যাক্সিনের 2টি ডোজ নিতে হয়। দ্বিতীয় ডোজ নেয়ার 14তম দিনে প্রতিষেধকের কার্যকারিতা শুরু হয়। এদিকে ট্রায়ালে অংশ নেয়া হরিয়ানার স্বাস্থ্যমন্ত্রী অনিল ভিজ করোনা আক্রান্ত বলে জানিয়েছেন। টুইটে তিনি বলেন, টিকা নেয়ার 2 সপ্তাহ পর তার করোনা পজিটিভ এসেছে। তিনি ভর্তি আছেন আম্বালা ক্যান্টনমেন্টের সিভিল হাসপাতালে। 18 নভেম্বর করোনা টিকা স্বেচ্ছাসেবক হওয়ার কথা জানান 67 বছর বয়সী অনিল। এর 2 দিন পর হরিয়ানায় শুরু হয় করোনা টিকার 3য় পর্যায়ে ট্রায়াল। ওই দিন কোভ্যাক্সিনের একটি পরীক্ষামূলক ডোজ নেন তিনি। আগামী 5 বছরে বিশ্বে 5G সুবিধা পাবে 280 কোটি গ্রাহক। এ তথ্য দিচ্ছে বৈশ্বিক বাজার গবেষণা প্রতিষ্ঠান কানাসলিসের প্রতিবেদন। আর এই দৌড়ে এগিয়ে চীন, দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপের কিছু দেশ। প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, এতে মানুষের জীবনধারায় আমূল পরিবর্তন আসবে। সায়েন্স ফিকশনকেই বাস্তবে রূপ দেবে 5ম প্রজন্মের এই ইন্টারনেট সুবিধা। বৈজ্ঞানিক কল্পকাহিনীতে দেখা যায় প্রযুক্তির অকল্পনীয় ব্যবহার। সেখানে চালকবিহীন যান চলাচল থেকে শুরু করে রোবট দিয়ে হয় অস্ত্রোপচারও। তবে বাস্তবে তা কতটুকু সম্ভব তা নির্ভর করছে প্রযুক্তির উৎকর্ষের উপরে। প্রযুক্তিবিদেরা বলছেন, এই স্বপ্নকেই বাস্তব রূপ দেবে 5G বা 5ম প্রজন্মের ইন্টারনেট সুবিধা। এর কল্যাণে কয়েক সেকেন্ডে ডাউনলোড করা যাবে হাই ডেফিনেশন সিনেমা। 4Gতে এতে সময় লাগে কয়েক ঘন্টা। পরিবর্তন আসবে শিক্ষা, স্বাস্থ্য, পরিবহন ও উৎপাদন ব্যবস্থায়ও। বাড়বে কৃত্রিম বুদ্ধিমত্তা ও যন্ত্রের সঙ্গে যন্ত্রের যোগাযোগ বা ইন্টারনেট অফ থিংস IoTর ব্যবহারও। $5G এলে ঘরে বসেই ভার্চুয়াল রিয়েলিটিতে রিয়েল টাইমে খেলা দেখা সম্ভব মাঠে। VR-এ যে কোনো জায়গায় বসে করা যাবে ক্লাস, মনে হবে শিক্ষার্থী আছে শ্রেণীকক্ষে। শিল্প কারখানায় AI এর মাধ্যমে বাড়বে উৎপাদনশীলতা, কমবে ঝুঁকি ও উৎপাদন খরচ। উন্নত বিশ্বে চালকবিহীন গাড়ি, ড্রোন ব্যবহার করে খাবার পৌঁছে দেওয়াও সম্ভব হবে 5ম প্রজন্মের ইন্টারনেট সুবিধায়। 5G ডিজিটাল বিশ্বে বিপ্লব ঘটাবে বলে জানাচ্ছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। গত নভেম্বরে আনুষ্ঠানিকভাবে 5G চালু হয়েছে চীনের বেইজিং, সাংহাই সহ 50টি শহরে। বছর শেষে 1.5 লাখ স্টেশন স্থাপনের কথা দেশটির, যা হবে বিশ্বের সবচেয়ে বড় 5G নেটওয়ার্ক। চলতি বছরে সেবা চালু হয়েছে দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের কিছু শহরে। পশ্চিমা বিশ্বের সঙ্গে প্রতিযোগিতায় থাকতে নির্ধারিত সময়ের আগে এই সেবা চালু করেছে চীন। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
আগামী 15 জানুয়ারির মধ্যে সোমালিয়া থেকে মার্কিন সেনা সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পেন্টাগনের বরাতে এ তথ্য দিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। বিবৃতিতে পেন্টাগন জানিয়েছে 2021 সালের শুরুতে সোমালিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহার করা হবে, তবে তা সন্ত্রাসবাদের বিরুদ্ধে মার্কিন নীতি পরিবর্তনের ইঙ্গিত নয়। পাশাপাশি হুমকি মোকাবিলায় যুক্তরাষ্ট্র সবসময় প্রস্তুত বলেও জানানো হয় বিবৃতিতে। মার্কিন কর্মকর্তারা বলছেন সোমালিয়া থেকে সেনা প্রত্যাহার করে পার্শ্ববর্তী নানা দেশে পাঠানো হবে, আর সেখান থেকে তারা ওই অঞ্চলে সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে কাজ করবেন। সোমালিয়ায় যুক্তরাষ্ট্রের 700 সেনা রয়েছে, তারা স্থানীয় বাহিনীকে জঙ্গি গোষ্ঠী আল শাবাব ও আইএসের বিরুদ্ধে লড়াইয়ে সহযোগিতা করছে। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ শেষে কাতার থেকে দেশে ফিরেছে জাতীয় ফুটবল দল। মধ্যরাতে কাতার এয়ারওয়েজের একটি বিমানে করে শাহজালাল বিমানবন্দরে নামে সাদ জামালরা। 38 জনের দল কাতার গেলেও দেশে ফিরেছে 32 জন। হেড কোচ জেমি ডে ও তার সহকারী স্টুয়ার্ট ওয়াটকিস দোহা থেকে লন্ডনের ফ্লাইট ধরেছেন। কোচিং স্টাফের বাকি সদস্যরাও ছুটিতে ফিরেছেন নিজ নিজ দেশে। ফুটবল দলের জন্য এয়ারপোর্টে কোনো গাড়ির ব্যবস্থা করেনি বাফুফে। খেলোয়াড়রা নিজ দায়িত্বে বা ক্লাবের গাড়িতে বাসায় পৌঁছান। পর্যাপ্ত ম্যাচ প্র্যাকটিসের অভাবে কাতারে নিজেদের মেলে ধরতে পারেনি বলে জানিয়েছে জাতীয় দলের ফুটবলাররা। ভবিষ্যতে কাতারের বিপক্ষে আরও ভালো করার প্রত্যয় তাদের কণ্ঠে। আমরা 8 মাস পরে মাঠে নামছি। নেপালের এগেনস্টে ফ্রেন্ডলি ম্যাচ খেলে এশিয়ার একটা টপ টিমের সাথে খেলা, এটা খুব একটা স্বাভাবিক না। হতাশ হওয়ার কিছু নাই, 5 গোল খাইছে, হতাশ হওয়ার কিছু নাই। নেক্সট ম্যাচের জন্য আমরা ভালো করতে পারি। কাতারের সাথে নেক্সট বছর আবার খেলা হবে, সেখানে যে আমরা পুনরাবৃত্তি না হয়, ভালো খেলতে পারি। আমাদের এই লেভেলে খেলতে আরও বেশি পরিপক্ক হতে হবে, আরও বেশি ম্যাচ খেলতে হবে। নো ডাউট আমাদের ছেলেরা ট্রাই করছে, ওদের লেভেল বেস্টটা দিছে। স্প্যানিশ লা লিগায় আবারও হেরেছে বার্সেলোনা। কাতালান জায়ান্টদের 2-1 গোলে হারিয়েছে কাদিজ। 15 বছর পর লা লিগায় ফেরা কাদিজ প্রতিপক্ষের ভুল দারুণভাবে কাজে লাগিয়েছে। ম্যাচের 8 মিনিটেই ইয়েমেনেজের গোলে এগিয়ে যায় কাদিজ। এরপর আত্মঘাতী গোলে বার্সা সমতায় ফিরলেও ডিফেন্সের ভুলে আবারও গোল হজম করে বসে মেসিরা। 4 ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের 7 নম্বরে অবস্থান করছে বার্সা। এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে লিডসকে হারিয়ে শীর্ষে উঠে গেছে চেলসি, আর লিগ 1-এ জয় পেয়েছে শীর্ষ দল পিএসজি। বঙ্গবন্ধু টি-20 কাপে দারুণ গতিতে ছুটছে চট্টগ্রামের জয়রাত। ঢাকার বিপক্ষে জিতে শেষ 4-এ অবস্থান প্রায় পাকা করার সুযোগ সালাউদ্দিনের শিষ্যদের। অন্যদিকে টানা 2 জয়ে লড়াইয়ের ফেরা খুলনা এখনও সন্ধানে আছে সেরা কম্বিনেশনের। খুলনার বিপক্ষে জিতে এগিয়ে যাবার সুযোগ রাজশাহীর। গুরুত্বপূর্ণ ম্যাচে অলরাউন্ডার সাইফুদ্দিনকে ফিরে পাবার অপেক্ষায় রাজশাহী ম্যানেজমেন্ট। গো বিগ অর গো হোম, ছোট ফরম্যাটে বড় হতে চায় বড় শট খেলার সামর্থ্য। তাই বলে কি অস্বীকার করা যাবে সিঙ্গেল বা স্ট্রাইক রোটেশনের মাহাত্ম্য? আর যাই হোক, লিটন দাস অন্তত একমত হবেন না। শট সিলেকশনে নিয়ন্ত্রণ এনেই যে খুঁজে পেয়েছেন সাফল্যের রেসিপি। মিশন টি-20তে সঙ্গী সৌম্যকে সাথে নিয়ে প্রায় অপ্রতিরোধ্য টাইগার ওপেনার। ব্যাট হাতে যখন এত অবদান লিটনের, তখন বাড়তি দায়িত্বে কি কিছু ছাড় দেয়া সম্ভব? কিপিং গ্লোভস হাতে মিঠুনের কসরত ইঙ্গিত দেয় ভাবনাটা অমূলক নয় একেবারে। আসলে চট্টগ্রামের সাফল্যের পেছনে বড় রহস্য এটাই, দল হিসেবে খেলতে পারা। নিজস্ব কাজের বাইরে বাড়তি দায়িত্ব এলে ঘাবড়ে যাচ্ছে না কেউ। আউট অফ দ্য বক্স সিচুয়েশনে সমাধান এসে যাচ্ছে স্বয়ংক্রিয়ভাবে। সবসময় বোলিং লাইন আপের জন্য চ্যালেঞ্জিং থাকে টি-20 খেলায়, তো পজিটিভভাবে নিচ্ছি, ইনশাল্লাহ ভালো কিছু করবো আমরা। এগ্রেসিভ ভাবটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলে, আর এটা অভ্যাস আর কি। বোলিং করে আমার অটোমেটিক চলে যায়, সেটা আমার কোনো মানে আগে থেকে কোনো প্ল্যানিং থাকে না। অগ্রজ মুস্তাফিজুর রহমানের সাথে জুটিটা জমেছে বেশ। ফিজ শরীফুল জুটি আসরে এখন পর্যন্ত তুলে নিয়েছে 19 উইকেট। আক্রমণাত্মক ক্রিকেটের বিজ্ঞাপনে দ্বিতীয় মুখোমুখিতে ঢাকাকে হারাতে চায় সালাউদ্দিনের শিষ্যরা। মুস্তাফিজ ভাইয়ের সাথে বোলিং করে খুব এনজয় করতেছি, কারণ উনি সবসময় প্রতি ওভারে যাওয়ার আগে বা বলের আগে ভালো অ্যাডভাইস দিয়ে থাকে, বা ম্যাচের পরে জিজ্ঞাসা করি যে সিচুয়েশন যদি ম্যাচ সিচুয়েশন অনুযায়ী কীভাবে বল করতে হবে, উনি সব কিছু অ্যাডভাইস দেয় সুন্দর করে। বড় নামে ঠাসা খুলনার জন্য বড় সমস্যা ধারাবাহিকতার ঘাটতি। প্রথম 5 ম্যাচে সাকিবের 55 রান বাড়াচ্ছে অপেক্ষা। সেরা কম্বিনেশন খুঁজে নেয়ার ব্যস্ততার মাঝেই আবার সামনে রাজশাহী। প্রথম মুখোমুখিতে খুলনার হার 6 উইকেটে। দ্বিতীয় পর্বের আগে আরও প্রকট সেরা 4-এর জন্য লড়াই। ইনজুরি পার্ট অফ দ্য ক্রিকেট। আমার মনে হয় আমি আগে যেরকম ছিলাম এর থেকে বেটার এখন।
এখন আগের যে ফিটনেস ছিল এর থেকে আরো ইনক্রিজ হয়েছে। মানে আমার প্রিপারেশনটা ভালোই আছে, যে এখানে আসার পর যে আমাকে প্রিপারেশন নিতে হবে এমন না, বাট আমি বাড়ি থেকে প্রিপারেশন ছিল আমার। দারুণ শুরুর পর টানা 3 ম্যাচ হেরে কক্ষচ্যুত হবার শঙ্কায় রাজশাহী। খুলনার বিপক্ষে বাঁচা মরার ম্যাচে ম্যানেজমেন্টের চোখ সাইফুদ্দিনের ফিটনেসে। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খুলনা বরিশালের পর এবার রাজশাহীও আগ্রহ দেখিয়েছে মাশরাফিকে দলে নিতে। আনুষ্ঠানিকভাবে আবেদনও করেছে বিসিবির কাছে। মিরপুরের উইকেটে মাশরাফি হয়ে উঠতে পারেন ট্রাম্প কার্ড, এমন ভাবনা রাজশাহী ম্যানেজমেন্টের। একাধিক দল আগ্রহ দেখানোয় ফিটনেস টেস্টের পর লটারিতেই নির্ধারণ হবে কোন দলে খেলবেন মাশরাফি। টাইগার ক্যাপ্টেনের ট্যাগ ঝেড়ে ফেলেছেন। ফিটনেস, গতি কিংবা সুইং কোনোটাই আগের মতো ক্ষুরধার নয়। তারপরেও অভিজ্ঞতা মাশরাফিকে রেখেছে আলোচনার কেন্দ্রে। ইনজুরি কাটিয়ে অন্য 10 জনের মতোই ফিটনেস পরীক্ষা দেওয়ার অপেক্ষায় নড়াইল এক্সপ্রেস। তবে তাকে পেতে আগ্রহী বঙ্গবন্ধু টি-20 কাপের 5 দলের 3টি। রীতিমতো কারাকারি অবস্থা। করোনা আক্রান্ত হয়েছিলেন, পড়েছিলেন ইনজুরিতেও। সেসব পেছনে ফেলে দীর্ঘ বিরতির পর একাডেমি মাঠে বোলিং করেছেন। 4 ওভারের স্পেল দেখেছেন অনেকেই, হয়েছেন অবাক। অ্যাকিউরেসি, বলের উপর কন্ট্রোল বেড়েছে আগের চেয়ে। মিরপুরের উইকেট দিনে দিনে স্লো হচ্ছে, ফলে মাশরাফি হতে পারেন ট্রাম্প কার্ড। সেই ভাবনা থেকেই একের পর এক দল দেখাচ্ছে আগ্রহ। খুলনা বরিশালের পর রাজশাহীও মাশরাফিকে পেতে চাইছে। মাশরাফি যখন খেলবে এটা কিন্তু যে কোনো টিমের জন্য একটা বিশাল আমার মনে হয় যে সুযোগ তাকে ইউজ করা বা তাকে খেলানোর। তো আমাদের টিম কম্বিনেশন আমরা সাইফুদ্দিনকে আসলে যেভাবে প্ল্যান করে এগিয়েছিলাম, টিমটা সাজিয়েছিলাম, সেই জায়গায় একটা বড় ধাক্কা খাওয়ার পরে সাইফুদ্দিনকে হোপফুলি আমরা পেতে যাচ্ছি। সঙ্গে যদি মাশরাফি হয় আমার মনে হয় যে টিমের স্ট্রেংথ অনেক বেড়ে যাবে। খুলনা সাকিব মাহমুদুল্লাহকে নিয়ে চমক দিয়েছে। মাঠের লড়াইয়ে যেমন পেয়েছে সাহস, তেমনই দল হিসেবে এসেছে আলোচনায়। এমন ব্র্যান্ড ভ্যালু একটা দলকে উৎসাহ দেয় দর্শক সমর্থন। মাশরাফিকে নিয়ে সেই কাজটাই করতে চায় রাজশাহী। মেডিকেল ডিপার্টমেন্টে একটা ক্লিয়ারেন্স নিয়েই তাকে মাঠে নামতে হবে। তো সেই জিনিসটা আমার মনে হয় যে খুব শীঘ্রই আমরা জানতে পারবো। যেটা দেবাশিস দা আমাদেরকে বললেন যে আসলে ক্রিকেট বোর্ড থেকে একটা ইনস্ট্রাকশন আসবে এবং সেই অনুযায়ী তার মেডিকেল টেস্ট বা ফিটনেস টেস্টটা নেওয়া হবে, তারপরে আমরা জানতে পারবো। সো এটা আমার মনে হয় আন্ডার প্রসেস। 2-3 দিনের মধ্যে ফিটনেস পরীক্ষা দেওয়ার কথা মাশরাফির। এরপর লটারির মাধ্যমে ঠিক হবে মাশরাফির দল। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল সকাল 9টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।